না, ছাড়বো না। আমায় এখন একটা কিস করো তো, তারপর ছেড়ে দিব। আচ্ছা পায়েল, হঠাৎ তোমার কি হলো? তুমি আগে আমার সাথে কিভাবে কথা বলতে, আর এখন কিভাবে কথা বলছো? আগে তো তোমার কথা মতোই চলেছি, এবং তোমার সাথে আমার কিছুই ছিল না। এখন তুমি আমার ভালোবাসা, তাই এখন সাহসটাও বেড়ে গিয়েছে। তুমি আমার মতো মাফিয়াকে কেন ভালোবাসালে? আমার এই জীবনের কোনো নিরাপত্তা নেই। কখনো শত্রু এসে আমাকে মেরে ফেলে তার কোনো নিশ্চয়তা নেই। তোমায় যদি কেউ মেরে ফেলে, সেদিন আমিও মরে যাব তোমার সাথে। আমি তোমায় অনেক ভালোবাসি। তোমায় ভালোবেসেছি শুধুমাত্র গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি জানি তুমি ভালো মানুষের ক্ষতি করো না। তুমি তুমি খারাপ মানুষের ক্ষতি করো, সেটা আমি জানি। তুমি জানো পায়েল, যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই তখন এই গরিব দুঃখীদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখি, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। তাই ওদের জন্য এই কাজগুলো করে যাচ্ছি। আর আমার এই খারাপ কাজ করার কোনো ইচ্ছে ছিল না। একমাত্র আব্বম্মুর কারণে এই পথটা বেছে নিতে বাধ্য হয়েছি। আমি বলি কি, তুমি না এইসব কাজ ছেড়ে দাও। আমরা দুজন বিয়ে করে আবার সবকিছু নতুন করে শুরু করব। এখন আমি এই কাজ ছাড়তে পারবো না। আমি তখনই এই কাজ ছেড়ে দেব যখন বাংলাদেশ থেকে সব ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারবো। সেই দিন আমি নিজেই এসব কাজ ছেড়ে দেব। এখন ছেড়ে দিলে খারাপ লোকগুলো চান্স পেয়ে যাবে। রাস্তাঘাটে মানুষ নিরাপদে চলতে পারবে না। একমাত্র আমার কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে। আমার কথাটা শেষ হতে না হতেই পায়েল এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। পায়েল আমার সাথে এটা কি করলাম? আমার কথা শেষ হতেই পায়েল আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। আমি আবাতে আবাতে বললাম, পায়েল এটা তুমি কি করলে? আমি তোমার কাছে এমন কিছু আশা করিনি। আমি বলছি না আমাদের বিয়ের আগে কিছু হবে না। আমি তো বেশি কিছু করিনি, শুধু তোমায় একটা কিস করেছি। আর আমি তোমায় ভালোবেসে কিস করেছি। ঠিক আছে, এখন তুমি আমার রুম থেকে যাও, দেখো রাইসা কাকে কি করছে। পায়েল ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে একটা মাস চলে গেল। পায়েল আর আমার ভালোবাসা আগের মতোই আছে। কালকে ইলেকশন, এক মাসে আমার কোনো কাজ করি নাই। নির্বাচন শেষ হলে আমার একটা মিশন আছে। দেখতে দেখতে ইলেকশন শেষ হয়ে গেল। এবারও জাহিদ খান পাশ করেছে, আর বিপক্ষ প্রার্থী বসে আছে। তার বিপক্ষ প্রার্থী বসে গেছে, তাই জাহিদ খানের কাছ থেকে কেউ নিতে পারে নাই। আজকে পায়েল তাদের বাড়িতে চলে যাবে। সব কিছু গুছিয়ে নিচে আসলো, সাথে রাইসাও আছে। রাইসা আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। পায়েল রাইসার পাশে চেয়ার টেনে বসলো। তখন রাইসা বলল, আম্মু, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে আম্মু, কিছুদিন ওয়েট করো। তারপর আম্মু একেবারের জন্য তোমার কাছে চলে আসবো। তোমার নানা নানিকে তো রাজি করাতে হবে, তাই না? তুমি যদি রাজি করাতে না পারো, তাহলে আমি তাদের কাছে তোমাকে ভিক্ষা চাইবো, তারপরেও তোমাকে আমার আম্মু বানাবো। পায়েল রাইসাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তুমি আমায় এত কেন ভালোবাসো? তোমায় ছেড়ে যেতে মন চাইছে না আমার। কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি, নিজের আপন মা বানিয়েছি। তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি নানা নানির সাথে কথা বলে তোমাকে এই বাসায় নিয়ে আসবো। তুমি চিন্তা করো না আম্মু, তোমার নানা নানি রাজি না হলেও আমি তোমার কাছে ঠিকই চলে আসবো। এখন কান্না থামাও, নাস্তা শেষ করে নাও। আর তোমার আব্বু বলেছে কেন তোমাকে এত জরুরি পাশে যেতে? সেটা বলে নাই, তবে বলেছে আমার জন্য নাকি খুশির সংবাদ আছে, সেটা বাড়ি গেলেই বলবে। ও, নাস্তা শেষ করে নাও। তোমার আব্বু গাড়ি পাঠিয়ে দিয়েছে। রাফি আমাকে বলেছে তোমার গাড়ি চলে এসেছে। পায়েল আর কোনো কথা না বলে নিজে নাস্তা করলো, সাথে রাইসাকে খাইয়ে দিল। নাস্তা শেষ করার পর আমার লোকগুলোকে বললাম পায়েলের ব্যাগ গাড়িতে নিয়ে রাখতে। পায়েল রাইসাকে বলল, রাইসা মামুনি, তুমি একটু বাইরে যাও তো, তোমার আব্বুর সাথে আমি একটু কথা বলে আসছি। রাইসা ঠিক আছে বলে রাফির সাথে বাসায় বাইরে চলে গেল। রাইসার রাফি বেরিয়ে যাওয়ার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এরপর নিজেই কাঁদতে লাগলো। আমি তখন বললাম, পায়েল কান্না করছে কেন? তোমাকে শক্ত হতে হবে। তুমি এভাবে ভেঙে পড়লে তো হবে না কিছু। তুমি ছেড়ে যেতে মন চাইছে না। আমার মনের ভেতর কেমন যেন ভয় ভয় লাগছে। আমি না যেন তোমায় এবার হারিয়ে ফেলি। এরকম ভয় পেলে চলবে? তুমি তোমার আব্বু আম্মুকে বুঝিয়ে বললে হয়তো তারা রাজি হয়ে যাবে, আর না হলে মনে করবো তুমি আমার কপালে ছিলে না। যদি আব্বু আম্মু রাজি না হয়, তাহলে তুমি গিয়ে আমায় নিয়ে এসো। আব্বু তোমায় দেখলে আমাকে এমনিতেই তোমার হাতে তুলে দিবে।
শোনো পায়েল, আমি নিজের ক্ষমতা দেখিয়ে তোমাকে তুলে আনতে পারবো না। তোমার আব্বু আম্মু যদি আমার হাতে তোমাকে তুলে দেয় তাহলে আমি তোমাকে নিয়ে আসবো। আব্বু আম্মু রাজি না হলে তুমি আমাকে ভুলে যাবে? আমার কথা তোমার একটুও মনে পড়বে না? আমাকে ভুলে থাকতে হবে, হয়তো কিছুদিন খারাপ লাগবে, পরে এমনি ঠিক হয়ে যাবে। রাসেল, শেষবারের মতো আমায় আরেকটা কিস করবে? হয়তো এটা আমার শেষ কিস। আর আব্বু আম্মু রাজি হলে সারা জীবন তোমার ওই ঠোঁট দুটো নিজের করে রাখবো আমি। আমি আর কোনো কথা না বলে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। এরপর বাড়ি চলে আসলাম। পায়েল গাড়িতে ওঠার আগে রাইসাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কাঁদছে। অনেক কষ্টে রাইসাকে পায়েলের কাছ থেকে ছাড়িয়ে আনলাম। তারপর পায়েল চলে গেল, আমি রাইসাকে কোলে করে রুমে নিয়ে আসলাম। তখন রাইসা বলল, আব্বু আম্মু কি আর ফিরে আসবে না? আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমি অনেক ভালোবাসি আম্মুকে। কে বলেছে তোমার আম্মু আসবে না? দেখবি কিছুদিন পর তোমার আম্মু তোমার কাছে চলে আসবে, একদম কান্না করে না। তোমার কথা যেন সত্যি হয় আব্বু। এই বলে রাইসা আমার কোলে শুয়ে পড়ল। রাইসার ঘুম আসার পর তাকে রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে আসার পর রাফি বলল, শুন রাসেল, আমজাদ খানের আস্তানায় আমাদের লোক পাঠিয়েছি। বলেছি যে করেই হোক তার সব খবর আমাদের দেওয়ার জন্য। ভালো করছিস। এখন বল, রনি আর রকির কি খবর? তারা এখনই কি হাসপাতালে আছে নাকি তারা বেরিয়ে গেছে? শুনেছি তাদের লোক এসে রনি আর রাকিবকে নিয়ে গেছে, তবে কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারবো না। আর ওদের খোঁজ খবর নেই। তুই কি করবি? ওরা তো আর কিছুই করতে পারবে না। আমি জানি তারা আমাকে মারার জন্য আমজাদ খানের কাছে যাবে। ওদের তো এখনো একটা হাত আর একটা পা আছে, তারা এখন আলগা হাত পা লাগাবে। এবার যদি আমাদের ক্ষতি করতে আসে তাহলে তাদের আর বাঁচিয়ে রাখবো না। ওরা এখনও তোকে ভালো করে চেনে নাই। ঠিক আছে, তো এখন রুমে যা, যদি কোনো খবর আসে তাহলে আমাকে জানাস। আমি একটু রুমে গেলাম। ঠিক আছে যা, তবে আজকে মন্ত্রী তোকে রাতে তার সাথে দেখা করতে বলেছে। আমি ঠিক আছে বলে উপরে এসে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। পায়েলের কথা খুব মনে পড়ছে। পায়েলের সামনে নিজেকে অনেক শক্ত রেখেছি। যদি আমি ভেঙে পড়তাম তাহলে পায়েল ভুলেও তাদের বাড়িতে যেত না। পায়েল এসেছে অনেক দিন হয়েছে, আর আব্বু আম্মু অনেক চিন্তা করছে, তাই ওকে যেতে দিলাম। কিন্তু আজ পর্যন্ত পায়েলের আব্বু আম্মুর সাথে আমি কথা বলি নাই। পায়েলকে ছাড়া পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগে, আর আমি জানি পায়েলের আব্বু কখন রাজি হবে না। সেখানে একটা রহস্য আছে। গল্পের সাথেই থাকুন, সব জানতে পারবেন। রাতে রাফি আর আমি বাসা থেকে বেরিয়ে সাথে লোক নিয়ে মন্ত্রীর বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে আন্টি বলল, আরে রাসেল এবং রাফি হঠাৎ আমার বাসায়? তোমরা তো আমার বাসায় আসোই না, তা আজকে আসলে যে? আসলে আন্টি, আঙ্কেল বলেছে ওনার সাথে দেখা করতে। কি জন্য দেখা করতে বলেছে তা বলতে পারবো না। তোমার আঙ্কেল বললে আসো, তোমার এই আন্টির কথা একটু মনে পড়ে না? আর পড়বেই কেমন করে, আমি তো তোমাদের আপন কেউ না। তুমি রাগ করো না আন্টি, এবার কিছুদিন পর তোমাকে দেখতে আসবো। এবার খুশি? অনেক খুশি। এবার ভিতরে গিয়ে বসো, আমি তোমাদের আঙ্কেলকে ডেকে দিচ্ছি। বলে আন্টি ভেতরে চলে গেল। আমি আর রাফি ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মন্ত্রী আমাদের সামনে আসলো। তখন আমি বললাম, তো বলুন, কেন ডেকেছেন আমাকে? আপনি তো আবার কোনো কাজ আমাকে ছাড়া মনে করেন না। আজকে তোমাকে কাজের জন্য ডাকি নাই, আজকে তোমাকে একটা জিনিস দেব। সালাম, সুটকেসটা নিয়ে আয় তো। মন্ত্রীর কথা মতো সালাম ভেতর থেকে একটা সুটকেস নিয়ে আসলো। তারপর মন্ত্রী আবার বলল, এখানে পুরো 2 কোটি টাকা আছে, এগুলো তুমি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেবে। আজ তোমার কারণে মন্ত্রী পদ হাতছাড়া হয়নি, তোমার কারণে আমি আবার মন্ত্রী হয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, হঠাৎ আপনার কি হলো? আপনার ভেতরে হঠাৎ গরিবদের জন্য মায়া কেন হলো? আমি জীবনে গরিবের হক মেরে খেয়েছি, আমি আর গরিবের হক মেরে খাবো না। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গরিব দুঃখীদের জন্য কিছু করতে চাই। আমি এখন থেকে হক পথে চলবো। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। এখন থেকে আপনি আমাকে সব সময় আপনার সাথে পাবেন, তবে কখনো খারাপ কাজে আসবো না, সব সময় ভালো কাজে আসবো। ঠিক আছে, এখন টাকাগুলো রাখো। রাফি টাকাগুলো নেয়। তাহলে আমরা এখন আসি, কখনো প্রয়োজন হলে ডাক দিবেন, আমি হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম। এই বলে যেই না উঠতে যাব তখন আন্টি এসে হাজির। তখন আন্টি বলল, কোথাও যাওয়া হচ্ছে না, আমি টেবিলে সব কিছু রেডি করে রেখেছি।
তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে তারপর যাবে। কি আর করার, আন্টির কথা আর ফেলতে পারলাম না। আমি আর রাফি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আন্টি আর মন্ত্রীর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসায় আসতে হঠাৎ রাফির মোবাইলে ফোন আসে। রাফি ফোন ধরে আমাকে দিল। তখন আমি হ্যালো বললাম। ওপাশ থেকে শিহাব, আমার লোক, বলল, ভাই, আমজাদ খানের সব খবর পেয়েছি। আমজাদ খান 1 বছর আগে বাংলাদেশের বাইরে ছিল। এই বছর বাংলাদেশ থেকে ইয়াবা, অস্ত্র, ড্রাগস এগুলোর অবৈধ ব্যবসা করে যাচ্ছে। আর এটাও জানছি তার সাথে নাকি বাইরের লোকের সাথে হাত আছে। কিন্তু এখন আমজাদ খানকে দেখতে পাইনি। তার কিছু লোককে আটক করে কথাগুলো বের করতে পারছি, কিন্তু আমজাদ খান কোথায় আছে সেটা বলে নাই। তারপর ওদের গুলি করে মেরে ফেলেছি। আমার মনে হয় আমজাদ খান কোথাও লুকিয়ে আছে, সবার সামনে আসে না, হয়তো লুকিয়ে লুকিয়ে অন্য কিছুর প্ল্যান করছে। কিন্তু আমি ওই আমজাদ খানকে কখনো ছাড়বো না, তাকে আমি খুঁজে বের করবই। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আরও লোক বাড়িয়েছি। বর্ডারের চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে আসি। একদিন ঠিকই ওই আমজাদ খানকে ধরতে পারবো। ঠিক আছে, তোরা একটু সেফ থাকবি। আমজাদ খানের লোক যেন তোদের কিচ্ছু করতে না পারে। আর কোনো কিছু লাগলে রাফির কাছে বলবি। যদি আমজাদ খানের সন্ধান পাওয়া যায় তাহলে তোরা কিছু করবি না, যা করার আমি নিজেই ওকে করব। শিহাব ঠিক আছে বলে ফোন কেটে দিল। শিহাবের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে দেখে বললাম, খালা, রাইসাকে ঘুমিয়ে গেছে? রাতের খাবার খেয়েছে? তার আম্মুকে ছাড়া ও বলেছে কিছুই খাবে না, তার আম্মুকে নিয়ে আসলে সে খাবার খাবে। ঠিক আছে খালা, তুমি আমাকে 1 প্লেট খাবার দাও, আমি নিজ হাতে ওকে খাইয়ে দিব। খালা আর কোনো কথা না বলে 1 প্লেট খাবার আমার হাতে দিল। আমি রুমে এসে দেখি রাইসা কোল বালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। রাইসার মুখটা কান্না করতে করতে কেমন যেন হয়ে গেছে। আমি রাইসার পাশে বসে তাকে ডাকতে লাগলাম। রাইসা আমার ডাক শুনে চোখ খুলে আমাকে জড়িয়ে ধরে আবার কান্না করে দিল। তখন রাইসা বলল, আব্বু, তুমি এসেছো? দেখো না, আমার আম্মু সেই সকালবেলায় বাসায় গেছে, আমার কাছে 1 মিনিট ফোন দেয় নাই। আব্বু, আমার আম্মুকে ছাড়া আমার কিছুই ভাল লাগছে না, তুমি আমার আম্মুকে ফিরিয়ে এনে দাও, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। রাইসার কথা শুনে কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। মেয়েটা পায়েলকে অনেক ভালোবেসে ফেলেছে। এখন যদি পায়েলকে রাইসার কাছে এনে না দিই তাহলে রাইসা অসুস্থ হয়ে পড়বে। আমাকে যে করে হোক পায়েলকে এই বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, পায়েল সে সকালবেলা বাসা থেকে বেরিয়ে গেল, এখনো পর্যন্ত একটা ফোন দিয়ে বলল না। নাকি পায়েল কোনো বিপদে পড়েছে? আগে রাইসাকে বুঝিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে গিয়ে পায়েলকে ফোন দিব। রাইসা মামুনি, তুমি কান্না করো না, আমি কথা দিচ্ছি তোমার আম্মুকে কিছুদিন পর তোমার কাছে নিয়ে আসবো। তবে তোমাকে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, তা না হলে আমি তোমার আম্মুকে এনে দিব না। না না, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করবো, তুমি শুধু আমার আম্মুকে আমার কাছে নিয়ে আসবে, আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। ঠিক আছে তাহলে এখন আমার হাতে খাবার খেয়ে নাও, আমি কালকে তোমার আম্মুর বাসায় যাব। রাইসা চোখের পানি মুছে আমার হাতে খাবার খেতে লাগলো। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে পায়েলকে ফোন দিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো পায়েলের মোবাইল বন্ধ বলছে। আমি অনেকবার পায়েলের মোবাইলে ফোন দিয়েছি, কিন্তু বারবার মোবাইল ফোন বন্ধ বলছে। তাই আর পায়েলকে ফোন দিলাম না। আর কিছু চিন্তা না করে রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন রাইসাকে বুঝিয়ে রাফির এবং খালার কাছে বলে গাড়ি নিয়ে সেই দিনাজপুরে রওনা দিলাম। আসার সময় রাফিকে বলে আসছি রাইসা এবং খালাকে দেখে রাখতে। আর মন্ত্রী আমার কথা জিজ্ঞেস করলে বলতে বলেছি আমি একটা কাজের জন্য ঢাকার বাইরে গেছি। প্রায় 5 ঘন্টা পর চিরচেনা সেই শহরে চলে আসলাম। আমার আসার কোনো ইচ্ছে ছিল না এই শহরে, শুধুমাত্র রাইসার জন্য এসেছি। এই শহরে না আসার কারণ, আব্বু আম্মু আমাকে ফেলে রাখার পর নানা নানি এবং মামা মামি আমার কোনো খোঁজ খবর নেয়নি। তাই আব্বু আম্মুর মতো ওদেরও আমি ঘৃণা করি। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে এই দিনাজপুরে। স্কুলটা নতুন করে আবার বানিয়েছে। কত স্মৃতি জমে আছে এই শহরে। এখানে আমার কিছু বন্ধু ছিল, কিন্তু যাওয়ার পর তাদের সাথে আর যোগাযোগ হয়নি। তো যাই হোক, দেখতে দেখতে পায়েলদের বাসার সামনে চলে আসলাম। গাড়ি একটু সাইড করে দারোয়ানের সামনে গেলাম। তখন দারোয়ান আমাকে দেখে বলল, কাকে চাই? আর তোমাকে তো চিনতে পারলাম না, কোথা থেকে আসছো তুমি? আসলে চাচা, আমি ঢাকা থেকে আসছি। পায়েল আর আমি বন্ধু।
ওর সাথে একটু দেখা করতে আসছি। কাল সকাল থেকে ওর মোবাইল বন্ধ। ওর দারোয়ান যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দারোয়ান চাচা এটা কি বললো? পায়েল মামুনের জন্য স্যারের বিয়ে ঠিক করছে। ছেলে স্যারের বন্ধুর ছেলে, কিন্তু পায়েল মামুনি এই বিয়েতে রাজি না। তাই স্যারে জোর করে পায়েল মামুনিকে বিয়ে দিতে চাইছে, আর ওর মোবাইলও নিয়ে গেছে। এখন পায়েল কোথায় আছে? ওর সাথে কথা বলা যাবে? আমি ওর সাথে 2 মিনিট কথা বলতে চাই। পায়েলকে তো রুমের ভিতরে আটকে রেখেছে, তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। হঠাৎ গতকালের সেই ড্রাইভার ভেতর থেকে বেরিয়ে আসলো, যে পায়েলকে বাসায় নিয়ে আসছে। আমাকে দেখে ড্রাইভার বলল, আরে ভাই, আপনি এখানে হঠাৎ আজকে পায়েল ম্যামদের বাসায়? দারোয়ান ড্রাইভারের কথা শুনে তাকে বলল, তুমি ওকে ভাই বলছো কেন? তুমি কি ওনাকে চিনো? ওনাকে চিনে না? বাংলাদেশে এমন কোনো মানুষ নেই। উনি হচ্ছেন সেই মাফিয়া রাসেল, যে গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যার নাম শুনলে বড় বড় নেতারা ভয়ে প্রস্রাব করে দেয়। সরি ভাই, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে কথা বলছি। চাচা আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি তুই কর বলবেন। আর আপনি তো কোনো দোষ করেন নাই, তাহলে ক্ষমা কেন চাইছেন? তুমি অনেক ভালো একটা ছেলে, তোমার মতো ছেলে হয় না। তোমার নাম অনেকবার শুনেছি, কিন্তু কখনো দেখি নেই। আজকে তোমাকে সরাসরি দেখব তা কখনো ভাবিনি। আচ্ছা এসব কথা বাদ দেন, এখন বলেন আমি কি পায়েলের সাথে কথা বলতে পারবো? তার সাথে আমি কিছু কথা বলতে চাই। ভাই চাচা কিছু করতে পারবে না। আমি ম্যামের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছি। আপনি গিয়ে গাড়িতে বসুন। কথা বলে ড্রাইভার ভেতরে চলে গেল। আমি আবার গাড়িতে গিয়ে বসলাম। প্রায় 1/2 ঘন্টা পর দেখি ড্রাইভার বোরখা পরা একটা মেয়েকে নিয়ে আমার গাড়ির সামনে আসলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম। মেয়েটা ভেতরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেয়েটা আর কেউ নয়, পায়েল। আমি পায়েলকে শক্ত করে জড়িয়ে ধরলাম। পায়েল আমাকে জড়িয়ে ধরে বলল, রাসেল, আমি কিন্তু অন্য ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি আমায় এখান থেকে নিয়ে চলো, তা না হলে আব্বু আম্মু আমায় জোর করে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি তোমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই পাগলি, তোমাকে আমি অন্য ছেলের সাথে বিয়ে হতে কখনো দেব না। তুমি জানো তুমি বাসা থেকে আসার পর পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগে। রাইসা সারাক্ষণ তোমার জন্য কান্না করে। আমি রাইসাকে কথা দিয়েছি, তোমাকে নিয়ে আমি ঢাকায় ফিরে যাব। তাহলে আমায় এখান থেকে নিয়ে চলো, আব্বু আমায় জোর করে বিয়ে দিবে। আমি তোমাকে আর রাইসাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, দেখি ওনারা কি বলে। যদি রাজি হয় তাহলে তো ভালোই, আর রাজি না হলে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাব। তাহলে এখন আব্বুর সাথে কথা বলো। আব্বু বলছে খুব শীঘ্রই নাকি বিয়ের দিন তারিখ ঠিক করবে। আব্বু বাসায় আছে। ঠিক আছে, এখন কি তোমার? আব্বু এখন বাসায় আছে, তুমি আমাকে নিয়ে আব্বুর সামনে যাবে। না, তুমি আগে ভেতরে চলে যাও, আমি কিছুক্ষণ পর আসছি, আমার জরুরি একটা কাজ আছে। পায়েল ঠিক আছে বলে আমার কপালে একটা চুমু দিয়ে বাসার ভেতরে চলে গেল। আসলে আমার মোবাইলে রাফি অনেকক্ষণ থেকে ফোন দিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলার জন্য পায়েলকে ভেতরে পাঠিয়ে দিলাম। আমি এবার রাফিকে ফোন দিলাম। ফোন ঢোকার সাথে সাথে রাফি রিসিভ করলো। তখন আমি বললাম, কিরে এতবার ফোন দিচ্ছিস কেন? আমি পায়েলের সাথে কথা বলছিলাম, তাই তোর ফোন কেটে দিয়েছি বারবার। ও আসলে তোকে যে কারণে এত ফোন দিচ্ছি তা হলো, কিছুক্ষণ আগে খবর পেয়েছি মন্ত্রীর বিপক্ষ প্রার্থী তোকে মারার জন্য আমজাদ খানের সাথে হাত মিলিয়েছে। রিপিট, তারা জেনে গেছে তুই এখন দিনাজপুরে আছিস, তাই আমজাদ খানের লোক তোকে মারার জন্য দিনাজপুর রওনা দিচ্ছে। আমাকে মারার জন্য আমজাদ খানের লোক দিনাজপুরে আসছে। সমস্যা নেই, আসুক, দেখি আমজাদ খানের লোক আমার কি করতে পারে। তুই চিন্তা করিস না, নাজিম দিনাজপুরে আছে, তার সাথে কথা বলছি তোকে সেভ করার জন্য। তার লোক নিয়ে তোর কাছে যাচ্ছে। এখন তুই কোথায় আছিস? আমি এখন পায়েলদের বাসার সামনে আছি। ওরা আব্বু আম্মুর সাথে কিছু কথা বলবো। তুই নাজিমকে বলিস দিনাজপুর হাই স্কুলের সামনে থাকতে, আমি 1 ঘন্টা পর আসছি। রাফি ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি গাড়ি থেকে বের হয়ে পায়েলদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একটা কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে কাজের বুয়া বলল,